এখন অর্গাননের থেকেই করব, তবে অর্গাননের আজকে সারাংশ করব। আমরা তোমাদের এর আগে দেখিয়েছিলাম অর্গাননের যে সেকশনগুলি ভাগ, 1 থেকে এত, 1 থেকে 10 থেকে এত, 15 থেকে এত, 30 থেকে এত, এরকম যে সেকশনগুলি ভাগ দেখিয়েছিলাম, সেটা এই ভাগ করতে করতে 70-এ গিয়ে একটা পয়েন্ট দেওয়া আছে সামারি। এই সামারিটা হচ্ছে 1 থেকে 69 পর্যন্ত আমরা কি পড়লাম তার একটা সাবস্টেন্স। এই সামারিগুলি করে নিতে পারলে তাহলে আমরা এতদিন যেটা পড়েছি সেটা কিন্তু আমাদের কাছে আরেকটু পরিষ্কার হয়ে গেল। তার মানে এত বড়টাকে আমরা এইটুখানি করে ফেলতে পারলাম। তাহলে আমাদের যেমন ধরো 1-এ লেখা ছিল চিকিৎসকের একমাত্র মহৎ উদ্দেশ্য কি? রোগীকে নিরোগ করা, অর্থাৎ আরোগ্য করা, তাই তো? টাকার উদাহরণ নয়, আর উপশম নয়, প্যালিয়েটিভ নয়, সাপোর্টিভ নয়, কিউরেটিভ করা, আরোগ্য করা। 2-এ আমরা পড়েছিলাম যে কিভাবে সেই আরোগ্যগুলি সম্পাদন হবে, সহজবোধ্য বিধান মতে স্বল্প সময়ের মধ্যে বিনা কষ্টে দীর্ঘ স্থায়ীভাবে রোগের দূরীকরণ। 3-এ পড়েছিলাম রোগ বিষয়ক জ্ঞান, ওষুধ বিষয়ক জ্ঞান। তারপরে এরকম ধরো ভাইটাল ফোর্স নিয়ে পড়েছিলাম 9-এ। তারপরে রোগটা কি সেটা আমরা জেনেছিলাম, প্রাণ শক্তি কাকে বলা হয় সেটা জেনেছিলাম। তারপরে ওষুধের গুণগুলি জানতে হয় কি করে সেটা আমরা জেনেছিলাম, লক্ষণগুলি জানতে হয় কিরকম করে জেনেছিলাম। তারপরে পরবর্তীতে ওই সাদৃশ্য মতে রোগ আরোগ্য হয় না বিষাদৃশ্য মতে রোগ আরোগ্য হয়, স্থূল মেডিসিনে রোগ আরোগ্য হয় না সূক্ষ্ম শক্তিতে রোগ আরোগ্য হয়, উপশম কারক কি, রোগের সঠিক পদ্ধতি, প্রাথমিক ক্রিয়া কি, গৌণ ক্রিয়া কি ইত্যাদি নিয়ে কিন্তু আমি 1 থেকে 69 পর্যন্ত তোমাদের এই অর্গাননের মধ্যে আলোচনা করা আছে বা আমি পড়িয়েছিলাম। এবার আমরা যদি সেই গোড়া থেকে আরম্ভ করি এই সামারিটা বলার, তাহলে আমি যেমন বললাম রোগীকে স্থায়ীভাবে তার রোগীর দূরীকরণ চিকিৎসকের একমাত্র মহৎ উদ্দেশ্য, উপশম নয়। আচ্ছা, তারপরে বলা হয় রোগটা কি? আসলে আমরা যেটা বলি রোগটা কি, অ্যালোপ্যাথিতে রোগ কি বললে প্যাথোলজিক্যাল রিপোর্টগুলি হচ্ছে ওদের কাছে রোগ, আমাদের কাছে রোগ হচ্ছে আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধিযুক্ত কষ্টগুলি হচ্ছে রোগ। ওরা যেটাকে রোগ বলে আমরা যেটাকে রোগ ফল বলি। অর্থাৎ পাতলা পায়খানাটা রোগ না, আমার বদহজম হয়েছে বলে তারই ফল হিসাবে পাতলা পায়খানাটা, পাতলা পায়খানাটা রোগ না। আমি আমার হজম যন্ত্র ভালো কাজ করিনি তাই পাতলা পায়খানা করেছি, ডায়রিয়া। ডায়রিয়াটা হচ্ছে আমি অসুস্থতার ফল মাত্র। তাহলে এই রোগটা কি? আমাদের প্রাণ শক্তি যখন বিরুদ্ধ রোগ শক্তি দ্বারা, জীবননাশে বিরুদ্ধ রোগ শক্তি দ্বারা যখন আক্রান্ত হয়, তখন আমাদের শরীর এবং মনের মধ্যে কিছু অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ শুরু হয়, অর্থাৎ অসাধারণ ব্যাপার। রোজ মলত্যাগ করি আমি 1 বার 2 বার করি, এইবার যদি দিনে 5 বার করি তাহলে অসাধারণ ব্যাপার, তাই না? ঘুমিয়ে পড়বো, ভালোভাবে ঘুমাবো, ঘুমিয়ে আমি নাক ডাকছি ঘর ঘর করে, অসাধারণ ব্যাপার। আমি হাঁটতে গেলে ডান পায়ে টান পড়ছে, অসাধারণ ব্যাপার। পেটের মধ্যে জ্বালা করছে, অসাধারণ ব্যাপার। খাওয়ার পরে গলা মুখ জ্বালা করছে, অম্বল হয়েছে, অসাধারণ ব্যাপার। অস্বাভাবিক অবস্থাটাই হচ্ছে রোগ লক্ষণ, অস্বাভাবিক। যেটা স্বাভাবিক নয় সেটা হচ্ছে অস্বাভাবিক। বয়সের সাথে সাথে বৃদ্ধি হচ্ছে না, অসুস্থতা। বাচ্চাটাকে সুন্দর তার বয়সের সাথে সাথে ডেভেলপমেন্ট হবে, হচ্ছে না। 14 মাস হয়ে গেছে, দাঁত বেরোয়নি, অসুস্থতা। কথা বলা শিখিনি, অসুস্থতা। এইরকম অস্বাভাবিকতাই অসুস্থতা। তাহলে এই অস্বাভাবিকতাটা হয় কোথায়? অস্বাভাবিকতাটা দেহ মনে হয়, তার আগে আমাদের প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়, হলে আমাদের মনের ইচ্ছাবৃত্তি, বুদ্ধিবৃত্তি, স্মৃতিবৃত্তি, অনুভূতি বৃত্তি, এই বৃত্তিগুলি আক্রান্ত হয়। তাই সেখানে মনের ব্যাপারগুলি পরিবর্তন হয়,
এবং সাথে সাথে দেহের মধ্যেও কিছু অস্বাভাবিক অদ্ভুত ব্যাপারগুলি এসে যায়। যত রকমের সিস্টেম এবং ফাংশনগুলি আমাদের বডির মধ্যে আছে সেগুলি তখন অ্যাবনর্মাল কাজ করে। তাহলে ইস্কল রোগ, অসুস্থ রোগী। আচ্ছা, তাহলে এবার লক্ষণ বিষয়ে জ্ঞান। লক্ষণ নিয়ে আমি তোমাদের আলাদা করে পড়াইনি, আমি পড়াবো পরে। তাহলে আমি বলি, লক্ষণ সাধারণত আমরা প্রাথমিকভাবে প্রথমে দু রকমের ভাগ করি, সাবজেক্টিভ অবজেক্টিভ, আত্মমুখী বিষয়মুখী। একটা চিকিৎসক দেখতে পায়, জানতে পারে, শুনতে পারে, দেখতে পারে, অনুভব করে ডাক্তার, আর একটা রোগী অনুভব করে। এই যে লক্ষণগুলি, একটা রোগীর মধ্যে পাতলা পায়খানা হচ্ছে, তার ডিহাইড্রেশন, পেটের মধ্যে ব্যথা হচ্ছে, এইরকম কিছু লক্ষণ। এটা কি লক্ষণ? সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণ, অসাধারণ লক্ষণ, মানসিক লক্ষণ, হ্রাস বৃদ্ধিযুক্ত লক্ষণ, পেকুলিয়ার সিমটমস, আনকমন পেকুলিয়ার সিমটমস। এইভাবে আমরা লক্ষণগুলি সম্পর্কে একটা বিশ্লেষণ আমি পরে পড়াবো, তোমরা খেয়াল করবা। তার মধ্যে থেকে নেবকণগুলি আর ছাড়বকণগুলি, দুইজনেরই ডায়রিয়া হলো, দুইজনেরই পাতলা পায়খানা, বমি হচ্ছে। একজনের পিপাসাহীনতা, একজনের পিপাসা প্রচুর। একজন পাখার বাতাস চাইছে, একজন লেট ড্রাইভে পড়িছে। এই যে অস্বাভাবিক ব্যাপারটা, যেটা ওই পাখার বাতাস চাচ্ছে, একটা অস্বাভাবিক ব্যাপার। লেট ড্রাইভে পড়েছে, কাঁপুনি হচ্ছে, অস্বাভাবিক ব্যাপার। তো এইরকম অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণগুলি আমাদের দেখার, বাকিগুলি বাদ। ঔষধ বিষয়ে জ্ঞান আমরা কোথায় থেকে পাবো? তার কারণ খাদ্য বাদে পৃথিবীতে আজ যা আছে সব ভেষজ গুণসম্পন্ন দ্রব্য, অর্থাৎ সুস্থ মানবের দেহে রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে ঔষধি। কালমেঘের পাতা খাবার না, পেঁয়াজ খাবার না, রসুন খাবার না। খাদ্যকে মুখরোচক করার জন্য এগুলি ব্যবহার হয়, কিন্তু ওটা থেকে ওষুধ তৈরি হয়। পেঁয়াজ থেকে ওষুধ তৈরি হয় এলিয়াম ফেপা, রসুন থেকে তৈরি হয় এলিয়াম ছাটাইভা। বোঝা গেল? তাহলে এই ভেষজ কে যদি সূক্ষ্ম শক্তিতে পরিণত করে মানব দেহে ব্যবহার করা যায়, তাহলে মানব দেহের জীবন শক্তি আক্রান্ত হয় এবং দেহ মনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়। মানে ওষুধ দ্বারা আক্রান্ত হলে আমার কি কি লক্ষণ সকল প্রকাশ পাচ্ছে। ইস্কল ওষুধের গুণ, তাহলে কোন ওষুধ কেমন ধরনের লক্ষণ উৎপন্ন করতে পারে প্রুফ করে সেগুলি আমরা জানতে পারি। সূক্ষ্ম শক্তিতে রূপান্তরিত করে ওষুধে পরিণত করতে হবে। তাহলে ওষুধ বিষয়ে জ্ঞান, সাদৃশ্য বিষয়ে জ্ঞান, অর্থাৎ রুগী এসে যে কষ্টগুলি বলল তার সাথে সিমিলারিটি করে কোন লক্ষণ দ্বারা, ঔষধের মধ্যে কোন লক্ষণ দ্বারা আমি সিমিলারিটি করবো, অর্থাৎ সাদৃশ্য তৈরি করবো, সাদৃশ্য বিষয়ে জ্ঞান। তারপরে একটি মাত্র ওষুধ ব্যবহার করা। তার কারণ কখনো পৃথিবীতে আমরা 1 মায়ের 5 ভাই 5 রকমের যদি মন হয়, তা এই দুটো কি একসাথে মিশিয়ে তার ব্যবহার হয় না। তো দেখা যাচ্ছে ওটা কিন্তু অ্যালোপ্যাথিতে হয়। এই যে কমপ্লেক্স মেডিসিন কিন্তু আমাদের নেই। হোমিওপ্যাথির মূল কথা ল অফ সিমিলিয়ার, ল অফ সিমপ্লেক্স, ল অফ মিনিমাম। সিমিলিয়ার হবে, সিমপ্লেক্স হবে, ওয়ান মেডিসিন হবে, ইন্ডিভিজুয়াল করে ওয়ানে যেতে হবে। এবার ন্যাট্রামিউট সিপিআর মধ্যে আমাদের কন্ট্রাডিকশন হচ্ছে, কোনটা হবে না কোনটা হবে। আরো চেষ্টা করো, দেখবা একটাই হবে। যদি আমরা লক্ষণকে ক্লাসিফিকেশন করে ওষুধকে নির্বাচন করা ভালো পদ্ধতি জানি, তাহলে আমরা একটাতেই দাঁড়াতে পারবো। যে ডাক্তার একসাথে 8খানা মেডিসিন দেয়, জানবা ওর কোনো জ্ঞান নেই, চিকিৎসা বিষয়ে কোনো জ্ঞানই নেই, আন্দাজ সব চালাও। মালকী কৃপা করেছে, প্রচুর টাকা হয়, অর্গাননটা বলিনি, আর হয়ও না বাস্তবে। আচ্ছা, একটি মাত্র ওষুধ দেওয়া, সাদৃশ্য বিধানে, লক্ষণ বিষয়ে জ্ঞান, রোগ বিষয়ে জ্ঞান, এগুলি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, লক্ষণ এবং মাত্রা বিষয়ে, সূক্ষ্ম মাত্রা বিষয়ে জ্ঞান। তাহলে এবার সূক্ষ্ম মাত্রা বলতে কেউ 10 ফোঁটা করে খাচ্ছে, কেউ 2টো করে বুঝে দিচ্ছে, এই বিষয়ে জ্ঞান। জীবনী শক্তি কাকে বলা হয়, ভাইটাল ফোর্স কাকে বলা হয়, সেই বিষয়ে জ্ঞান। আমি তোমাদের একদিন বলেছিলাম
যে আমাদের হিউম্যান বডিকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দেখি একটা ভাইটাল ফোর্স, সেন্সরিয়াম, মাইন্ড, ফাংশন, স্ট্রাকচার, স্কিন, তাই তো? ইম্পেরার রাজা হচ্ছে ভাইটাল ফোর্স, এই প্রাণ শক্তি। হলুদ একটা মাটি থেকে তুলে যদি এক জায়গায় রেখে দেওয়া যায়, রেখে দেওয়ার পরে ওই সামনের বছর বৈশাখ মাস আসলে ওর থেকে অঙ্কুরোদ্গম হবে, তার মধ্যে ওর মধ্যে প্রাণ ছিল। কিন্তু ওকে যদি সিদ্ধ করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু আর ওর মধ্যে থেকে আর অঙ্কুরোদ্গম হবে না, অর্থাৎ ও মরে গেল। এই ভাইটাল ফোর্স কিন্তু আমাদের টোটাল দেহটাকে সঞ্জীবিত রাখে, মনকে সুস্থ রাখে, ফাংশনগুলিকে নর্মাল রাখে। আত্মস্বরূপ জীবনী শক্তি, মানে আত্মার মতো স্পিরিচুয়াল, দেখা যায় না। যেমন গীতায় বলা যে স্থূল দেহ থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গণ থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে যে শ্রেষ্ঠ তাকে আত্মা। আত্মার জল সর্দি হয়ে থাকা কি যায় না? আত্মস্বরূপ, আত্মার মতোই আর একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। জীবাত্মাতে অসুস্থ হয়, ভাইটাল ফোর্স অসুস্থ হয়, রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়, জীবাণু দ্বারা আক্রান্ত হয় না। সেটা আমি তোমাদের পরবর্তীতে দেখাবো। আর এর আগে সাসাপ্টেন্ডিটি পড়িয়েছি, দেখিয়েছি যে জীবাণু আক্রমণ করতে পারে না। জীবাণুরা আসে আমাদের দেহের পচা অংশগুলি খাওয়ার জন্য। দুধ রেখে দিলে, গরম করে ফুটিয়ে বোতল ভর্তি করে রেখে দিয়ে 7 দিন বাদের মধ্যে পোকা হয়। আসলে কি করে পোকার মধ্যে? পোকা তো ছিল না, গরম দুধ ছিল তো, বোঝা গেল? এইভাবে আমরা ভাইরাল ব্যাকটেরিয়াগুলিকে রোগের মূল কারণ বলি না, ফান্ডামেন্টাল কজ হিসাবে ধরি না। তাহলে এই যে জীবনী শক্তি, এই জীবনী শক্তি, ইম্পেরার রাজা, এই জীবনী শক্তিকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করি। এই জীবনী শক্তিকে আর একটা শক্তি দিয়ে সুস্থ করি। জীবনী শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে, তাকে আর একটা ওষুধ শক্তি দিয়ে সেই শক্তিটাকে দূর করা হয়। তাহলে এই যে ঔষধ বিষয়ে জ্ঞান, ঔষধ বিষয়ে ডিসিমিলিয়ার পদ্ধতির ওষুধ, প্যারাসিটামল, ঘুমের বড়ি, এই যত ডিসিমিলিয়ার ওষুধ আছে, যদি ডিসিমিলিয়ার ওষুধ দিয়ে কি রোগ আরোগ্য হয়? হয় না, কারণ প্রকৃতি নিজেই বিষাদৃশ্য বিধানে রোগী ট্রিটমেন্ট করতে পারি। বিষাদৃশ্য বিধানে যদি প্রকৃতি রোগী ট্রিটমেন্ট না করতে পারে, তাহলে আমরা কি করে করবো? বিষাদৃশ্য বিধানে আমি তোমাদের দেখেছি ক্রিয়া আর প্রতিক্রিয়া, সেগুলি আমি গত কয়েক সূত্রে আলোচনা করেছি। যে ঘুমের বড়ি খাওয়ালে আমি অবচেতন হয়ে ঘুমিয়ে গেলাম, কিন্তু ক্রিয়া অবসানে আমার আরো অনিদ্রা বেড়ে গেল। এইভাবে আমি ডিসিমিলিয়ারে যাবো ওষুধে না সিমিলিয়ারে থাকবো, এভাবে আমাদের একটা ধারণা করতে হবে। এই পর্যন্ত আমাদের 69 পর্যন্ত যেটা আলোচনা হলো, 1 থেকে 69 পর্যন্ত অর্গাননের একটা পার্টের সাবস্ট্যান্স। অর্গাননকে যদিও দুভাগে ভাগ করা হয়, একটা ডক্টরিনাল পার্ট আর একটা প্র্যাকটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যাল পার্ট পরে হবে, আমি এটাও ডক্টরিনাল পার্ট, এর মধ্যে আরো কিছুটা আছে পরবর্তীতে। এই পর্যন্ত আমি যেটা বললাম সেটা নিশ্চয়ই এই সারাংশ তোমাদের পড়িয়েছি। আবার মনে পড়ছে তো যে জিনিসগুলি আমি তোমাদের পড়িয়েছিলাম এর আগে, আমার এই বলাতে সেই বিষয়টা তোমাদের মনে আসছে তো? তাহলে আমাদের প্রথম অর্গানন নিরস লাগবে, কিন্তু অর্গানন পরে যখন আমি হৃদয়ঙ্গম করতে পারবো, তাকে যখন ছোট করে নিয়ে আসতে পারবো এবং আমরা বুঝতে পারবো, তখন দেখবা তোমাদের কাছে এই নিরসটা নেই, রস মনে হবে, এবং রোগীকে ট্রিটমেন্ট করতে, রোগীকে উপদেশ দিতে আমাদের সুবিধা হবে। তাহলে এই পর্যন্ত তাহলে থাক।